আমরা আজকের যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গ্যাসের আচরণ। তো প্রথমে আমরা দেখব গ্যাস কি। তো গ্যাস আমরা জানি যে পদার্থের একটা ভৌত অবস্থা। সাধারণ তাপমাত্রায় যেসব পদার্থ বায়বীয় অবস্থায় থাকে তাদেরকে আমরা গ্যাস বলে থাকি। এটি পদার্থের একটি ভৌত অবস্থা মাত্র। চাপ বাড়িয়ে তাপমাত্রা কমিয়ে একে তরলেও পরিণত করা যায়, আবার ঠিক তার পরিবর্তনের ফলেও আবার এর বিপরীতে আবার এটাকে কঠিনেও পরিণত করা যায়। আমরা কিছু উদাহরণ দেবো গ্যাসের, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি হলো গ্যাসের উদাহরণ। এরপর আমরা যেটা দেখব গ্যাসের কিছু বৈশিষ্ট্য। তো প্রথম বৈশিষ্ট্য যেটা দেখব সেটা হচ্ছে গ্যাসের ঘনত্ব খুব কম থাকে এবং এর পেষণ মাত্রা বলতে কম্প্রেসিবিলিটি খুব উচ্চ, যার ফলে আমরা গ্যাসের উপরে অল্প চাপ প্রয়োগ করার ফলে গ্যাসকে সংকুচিত করতে পারি। দ্বিতীয় যেটা দেখব সেটা হচ্ছে গ্যাসের সম্প্রসারণ ক্ষমতা এক্সপ্যান্সিবিলিটি খুবই বেশি। তৃতীয় দেখব যেটা যে গ্যাসের ব্যাপন ক্ষমতাও খুব বেশি, যার ফলে গ্যাসকে একটা ঘরে রাখলে সেটা পুরো বদ্ধ ঘরটাতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে ছড়ে যায়। এবার দেখব সকল গ্যাসই যে পাত্রে রাখা যায় তার দেওয়ালে সমানভাবে চাপ প্রয়োগ করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবার 5 নম্বর যেটা দেখব যে গ্যাসীয় অণুগুলির মধ্যে আন্তঃআণবিক স্থান যথেষ্ট বেশি থাকে, মানে ওদের মধ্যে পারস্পরিক গ্যাসীয় অণুর মধ্যে আন্তঃআণবিক যে স্থান সেটা খুব বেশি থাকে এবং এদের অণুগুলির মধ্যে আবার আন্তঃআণবিক বলটা খুবই কম থাকে, নেই বললেই চলে। অর্থাৎ গ্যাস অণুগুলির মধ্যে গ্যাসীয় যে মলিকুলগুলো থাকে সেগুলোর মধ্যে পারস্পরিক আন্তঃআণবিক বলটা খুব কম থাকে। এরপর দেখব আমরা গ্যাসের চাপ। তো গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের উপর বল প্রয়োগ করে, এটা আমরা জানি। তো পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত ওই ধাক্কাজনিত বলটাই হলো গ্যাসের চাপ। এখানে পাশে আমরা চিত্রে দেখব যে গ্যাস মলিকুলগুলো পাত্রের দেওয়ালের উপরে লম্বভাবে বল প্রয়োগ করে। এই যে ধাক্কাজনিত যে বলগুলো একক ক্ষেত্রফলের উপরে, সেটাই হচ্ছে গ্যাসের চাপ। ধরি কোনো আবদ্ধ পাত্রে এ ক্ষেত্রফলযুক্ত তলের উপরে লম্বভাবে এফ বল প্রয়োগ করলো, তাহলে গ্যাসের চাপ আমরা পাবো পি ইকুয়ালস টু এফ বাই এ, যেখানে এফ হচ্ছে ফোর্স অর্থাৎ প্রযুক্ত বল, আর এ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, সেটা হচ্ছে গ্যাসের চাপ। সিজিএস পদ্ধতিতে ও এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলে একক যথাক্রমে সেন্টিমিটার স্কোয়ার মানে বর্গ সেমি এবং বর্গমিটার। তাই আমরা বলেরও একক যথাক্রমে জানি যে সিজিএস হচ্ছে ডাইন এবং এসআই হচ্ছে নিউটন। তো এর ফলে আমরা সিজিএস পদ্ধতিতে গ্যাসের চাপের একক পেয়ে যাব ডাইন পার সেমি স্কোয়ার, আর একটা পাবো এসআই পদ্ধতিতে গ্যাসের চাপ হবে নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ার অনেক সময় আবার পাস্কেল বলা হয়ে থাকে। আমরা জানি 1 পাস্কেল সমান হচ্ছে আবার 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এরপর যেটা দেখবো আমরা গ্যাসের আয়তন। তো গ্যাস অণু কর্তৃক অধিকৃত পাত্রের মোট জায়গায় হলো গ্যাসের আয়তন, মানে গ্যাস অণুগুলো পাত্রের মধ্যে যতটা অংশ জুড়ে থাকে সেটাই হলো সোজা কথা যে গ্যাসের আয়তন। আমরা জানি গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন হয় না, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনটাকে ধরা হয় গ্যাসের আয়তন। ঠিক আছে। সিজিএস পদ্ধতির একক হবে ঘন সেন্টিমিটার এবং এসআই পদ্ধতি হয় ঘনমিটার, কিন্তু ব্যবহারিক একক এর একটাই, সেটা হচ্ছে লিটার আয়তনের, সেটা হচ্ছে লিটার। 1 লিটার সমান আবার 1000 সেমি কিউব, 1000 ঘন সেন্টিমিটার। এবার গ্যাসের চাপের পরিমাণ আমরা কীভাবে করতে পারি সেটা দেখব। আমরা ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কোনো পাত্রে আবদ্ধ বায়ু বা গ্যাসের চাপ নির্ণয় করতে পারি। ম্যানোমিটার দিয়ে আবদ্ধ বায়ু বা গ্যাসের চাপ, একে এই চাপ গেজ বলে। এই যন্ত্রটিকে অনেক সময় চাপ গেজও বলে থাকা হয়। আমরা প্রথম ক্ষেত্রে দেখব, পাশের চিত্রটা দেখে খেয়াল করব, এই আবদ্ধ বায়ুর চাপ বায়ুমণ্ডলের চাপের চেয়ে বেশি। ম্যানোমিটারের ডান দিকের যে খোলা বাহু সে লেভেল বাম দিকের তুলনায় অনেকটাই উচ্চতায় থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে দেখব যখন বায়ুমণ্ডলের চাপ বেশি থাকে তখন আবদ্ধ চাপের থেকে। তাহলে আবদ্ধ চাপ আমরা ধরে নিলাম যদি P1 হয়, তাহলে ওই স্থানে ওই মুহূর্তে বায়ুমণ্ডলের চাপ হবে P0, কিন্তু এখানে আমরা দেখব এ বি বাহুতে চাপ দুটো সমান হবে। তাহলে আমরা এক্ষেত্রে পাবো P1 সমান P0 প্লাস H1। P0 হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের চাপ, H1 হচ্ছে এদের উচ্চতা, পারস্তম্ভ দুটোর উচ্চতা ডিফারেন্স যেটা হচ্ছে সেটা H1। তাহলে P1 সমান হচ্ছে P0 প্লাস H1 ডিজি। ডি বলতে বুঝবো আমরা, ডি হচ্ছে পারদের ঘনত্ব এবং জি বলতে অভিকর্ষজ ত্বরণ। এরপরে দেখব আবদ্ধ বায়ুর চাপ বায়ুমণ্ডলের চাপের চেয়ে কম হলে কি হবে।
যখন ম্যানোমিটারের ডান দিকে তখন খোলা বাহুতে পারদের লেভেলটা অনেকটাই বাম দিকের তুলনায় নিচু হয়ে যাবে। এক্ষেত্রে বি ও ডি দুটোতে চাপের সমান হবে। তাই আবদ্ধ বায়ুর চাপ যদি আমরা পি টু ধরি, তাহলে পি টু প্লাস এইচ টু ডিজি সমান পি জিরো, অর্থাৎ পি টু সমান পি জিরো মাইনাস এইচ টু ডিজি, যেখানে ডি হচ্ছে ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আর এখানে পেয়ে গেলাম আমরা পি ওয়ান ইকুয়ালস টু পি জিরো প্লাস এইচ ওয়ান ডিজি। আমরা এরপর দেখব বয়েলের সূত্রটি লিখতে হবে। গাণিতিক রূপটি প্রকাশ করো এবং লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রের প্রকাশ করো। তো প্রথমে আমরা দেখব বয়েলের সূত্র কি। উষ্ণতাটাকে স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ টিটা স্থির থাকতে হবে, টিটা কনস্ট্যান্ট থাকবে। তখন কি বলছে যে গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হবে, অর্থাৎ ভি ভ্যারাইজাস 1/p। এর গাণিতিক রূপটা দেখা যাবে যে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি ভি হয়, চাপ যদি পি হয়, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজাস 1/p যখন টি স্থির, তাহলে ভি ইকুয়ালস টু কে ওয়ান বাই পি। যখন কে ওয়ান হচ্ছে একটা ধ্রুবক, তাহলে আমরা কোনাগুনি গুণ করলে পাবো পি ভি ইকুয়ালস টু কে ওয়ান। কে ওয়ান যেখানে ধ্রুবক, তাহলে কে ওয়ান ধ্রুবক যার মান গ্যাসের ভর ও উষ্ণতার উপর নির্ভরশীল, এর মানটা ভর ও উষ্ণতার উপর নির্ভরশীল। সুতরাং নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা অপরিবর্তিত, অর্থাৎ যদি তাপমাত্রাটা স্থির রাখা হয়, তাহলে গ্যাসের চাপ আর আয়তন অর্থাৎ পি আর ভি গুণফল হবে ধ্রুবক, তাহলে গ্যাসের চাপ আয়তন হবে ধ্রুবক। তাহলে ঠিক এইভাবে দেখি, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা যদি স্থির থাকলে পি ওয়ান গ্যাসের চাপের ক্ষেত্রে ভি ওয়ান ও পি টু গ্যাসের ক্ষেত্রে আয়তন হবে ভি টু ও পি থ্রির ক্ষেত্রে যদি গ্যাসের আয়তন ভি থ্রি হয়, তাহলে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু ইকুয়ালস টু পি থ্রি ভি থ্রি ইকুয়ালস টু কে ওয়ান। তাহলে আমরা এটা পেয়ে যাবো পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু, পি থ্রি ভি থ্রি সমান কে ওয়ান, যেটা একটা ধ্রুবক। এই হয়ে গেল আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এরপর দেখব আমরা বয়েলের সূত্রের লেখচিত্রটা। তো প্রথমে চাপ এবং আয়তনের যেটা দেখব, পি ও ভি লেখচিত্র। ভিকে আমরা ভুজ ধরেছি এবং পিকে কোটি ধরলে লেখচিত্র যেটা পাওয়া যাবে সেটা হবে একটা সমপরাবৃত্ত। আবার পিভি পি লেখচিত্র যেটা আছে সেটা পিকে যদি আমরা ভুজ ধরি এবং পিভিকে যদি কোটি ধরি, তাহলে লেখচিত্রটা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে চাপঅক্ষের সঙ্গে সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে একটি। এরপর আমরা একটা গাণিতিক সমস্যা দেখব বয়েল সংক্রান্ত। ভালো করে খেয়াল করে বলেছে যে ঘরের তাপমাত্রায় 76 সেমি পারদস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত অর্থাৎ তাপমাত্রা স্থির আছে, তাহলে 19 সেমি পারদস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তনটি কত হবে। ঠিক আছে, এটা বার করতে হবে। তাহলে আমরা চলো প্রথমে করে নিই এটা। তাহলে প্রাথমিক চাপ পি ওয়ান সমান আমরা পেয়ে গেলাম 76 সেমি, আর ভি ওয়ান যেটা পেলাম প্রাথমিক সেটা হচ্ছে 1 লিটার। তাহলে আমাদেরকে বার করতে বলেছে পারদস্তম্ভ গ্যাসের ভি টুটা বার করতে বলেছে, অন্তিমটা বার করতে বলেছে। আমরা জানি পি টু সমান 19 সেমি। তাহলে আমরা জানি পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু, বা 76 গণিত ভি ওয়ান ওয়ান পি টু সমান হচ্ছে 19, ভি টুটা আমাদেরকে বার করতে জানি না, বা ভি টু ইকুয়ালস টু 76 ইন্টু 1/19, 4×19 অর্থাৎ 4 লিটার। এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর আমরা দেখব চার্লসের সূত্রটি লিখো এবং চার্লসের সূত্রটি থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। তো আমরা চার্লসের সূত্র যেটা দেখব যে চাপ স্থির নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এই যে 1/273 ভগ্নাংশ হ্রাস পায়, এটাই হচ্ছে আয়তন গুণাঙ্ক। এটাকে আমরা আয়তন গুণাঙ্ক বলে থাকি, যা সকল গ্যাসের জন্য সমান হয়। মনে করি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হয় V0। চাপ স্থির থাকায় উষ্ণতা যখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে এর আয়তন V0/273 আমরা বেড়ে যাবে, তার পাবো। তাহলে আমরা 1 ডিগ্রি উষ্ণতা যখন বাড়বে তখন গ্যাসের আয়তনটা পাবো V0 + V0/273, অর্থাৎ V0 কমন নিলাম 1 + 1/273। তাহলে সেম একই উপায়ে আমরা 2 ডিগ্রির জন্য পাবো V2 = V0 1 +
2/273। তাহলে টি ডিগ্রি বৃদ্ধি করতে গিয়ে আমরা পাবো VT ইকুয়ালস টু V0 1 প্লাস T/273। তাহলে এই হয়ে গেল আমাদের চার্লসের সূত্র, যে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি বৃদ্ধি করলে বা হ্রাসের জন্য গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পেয়ে যায়। এরপর আমরা চার্লসের সূত্র থেকে যে পরম শূন্য উষ্ণতার ধারণা সেটা কীভাবে পাই সেটা দেখব। যে পাশে আমরা এটা দেখব একটা ভি ও টি লেখচিত্র, যেটা টিটাকে ভুজ ধরে ভিটাকে কোটি ধরে করা হয়েছে। এটা একটা উষ্ণতার স্কেলটা আমাদের যেটা দেখানো আছে, যে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের উষ্ণতা টিকে ভুজ ধরলাম এবং আয়তন ভিকে কোটি ধরলে যে লেখচিত্র পাওয়া যায় সেটা একটি সরল রেখা পাওয়া যায়। সরল রেখাটিকে পিছন দিকে যদি আমরা বাড়াতে থাকি তাহলে এটি উষ্ণতা অক্ষকে -273 ডিগ্রি উষ্ণতায় ছেদ করে, ঠিক আছে। অর্থাৎ স্থির চাপে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় বললেই চলে, ঠিক আছে। তাই এই -273 ডিগ্রিকে পরম শূন্য উষ্ণতা বলা যায়। তাই এই উষ্ণতাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলে থাকি। কিন্তু তবে এটা একটা জিনিস আছে কি, এর বাস্তবে কোনো রূপায়ণ ঘটে না, বাস্তবে এটা ঘটে না। কারণ এই কারণেই যে এই উষ্ণতায় পৌঁছানোর আগে গ্যাস তরলে পরিণত হয়, আর আমরা জানি তরলের ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য হবে না। তাই এই সূত্রটা এক্সিস্ট করে না তরলের ক্ষেত্রে, কারণ গ্যাসটা এই উষ্ণতায় পৌঁছানোর আগেই তরলে পরিণত হয়। তাহলে আমরা এখান থেকে বুঝলাম চার্লসের সূত্র থেকে যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এর পরের যে প্রশ্নটা দেখব সেটা দেখব আমরা সেন্টিগ্রেড স্কেল ও পরম স্কেলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতাটি কত হবে সেটা বলো, এবং পরম উষ্ণতার সাহায্যে চার্লসের সূত্রে প্রকাশ করো। তো আমরা প্রথমে দেখব সেন্টিগ্রেড স্কেলের সঙ্গে 273 ডিগ্রি যোগ করলেই পরম স্কেলে উষ্ণতা পাওয়া যাবে। যেমন T ইকুয়ালস টু T প্লাস 273। যেমন ধরি 27 ডিগ্রি উষ্ণতায় পরম স্কেলে উষ্ণতা দেখাবে T ইকুয়ালস টু T প্লাস 273 যেহেতু অ্যাড করতে হবে তাই T সমান 27 ডিগ্রি মান বসিয়ে আমরা 300 কেলভিন পেয়ে গেলাম। এরপরে আমরা দেখব যে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতা কত। এটা বার করার জন্য আমাদের জানতে হবে আগে পরম সেন্টিগ্রেড স্কেলের সঙ্গে ফারেনহাইট স্কেলের সম্পর্ক। আমরা জানি C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। এটা হচ্ছে সম্পর্ক সেন্টিগ্রেডের সঙ্গে ফারেনহাইট স্কেলে, C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। তাহলে আমরা সেন্টিগ্রেডের জায়গায় আমাদের পরম শূন্য উষ্ণতা মানটা বসিয়ে দিই। আমরা জানি C সমান -273 ডিগ্রি সেন্টিগ্রেডটা, আর F এর মানটা আমাদেরকে বার করতে হবে। তাহলে C সমান হচ্ছে 273/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। তাহলে আমরা এটা কোনাকুনি গুণ করলে পেয়ে যাবো 3 9 27 7 7 2 9 7 9 63 2 65 6 9 2 18 6 24 মাইনাস এতো, আর এটা 5F মাইনাস 160। তাহলে আমরা ঠিক ক্যালকুলেশনটা এই পেয়ে গেলাম যে ফারেনহাইট স্কেলটা হচ্ছে F ইকুয়ালস টু 459.4। এই হয়ে গেল সেন্টিগ্রেড স্কেল পরম শূন্য উষ্ণতার যে মানটা সেটা ফারেনহাইট স্কেলে পাবো 459.4, ঠিক আছে। এরপর বলেছে ফারেনহাইট স্কেল পরম উষ্ণতার সাহায্যে চার্লসের সূত্রটি প্রকাশ করো। তাহলে ঠিক আমরা এইদিকে দেখব 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেমন গ্যাসের আয়তন V0, তাহলে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনটি হবে V1 সমান V0 1 প্লাস T1/273, বা V1 সমান V0 273 প্লাস T1/273। অ্যাকচুয়ালি T1 এটা টোটালটা হচ্ছে T1/273 ইন্টু V0 এটা T1। ঠিক তেমনই অনুরূপ T1 ডিগ্রির ক্ষেত্রে এবার T2 ডিগ্রি উষ্ণতায় T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটি হবে ঠিক V2 ইকুয়ালস টু V0 1 প্লাস T2/273 ইকুয়ালস টু V0 273 প্লাস T2/273। অ্যাকচুয়ালি এই তাপমাত্রাটা T2/273 ডট V0।
এখানে আমরা ভি 1/2 করে পাবো, অর্থাৎ পাবো যেটা সেটা হচ্ছে v1/v2 ইকুয়ালস টু t1/t2 বা v1/t1 ইকুয়ালস টু v2/t2। এই হয়ে গেল আমাদের ফর্মুলা। তো এখানে v/tটা কিন্তু ধ্রুবক থাকবে, অর্থাৎ v ভ্যারিজ অ্যাজ t। এই পেয়ে গেলাম আমাদের ফর্মুলা। এটা হলো পরম উষ্ণতা থেকে চার্লসের সূত্র পেয়ে গেলাম আমরা এটা। অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে যে গ্যাসের যে আয়তনটা সেটা পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিকে আছে, অর্থাৎ ভি ভ্যারিজ অ্যাজ টি, অর্থাৎ সমানুপাতিকে পাওয়া এটা আছে। এরপরে আমরা এখান থেকে একটা গাণিতিক উদাহরণ দেখে ঠিক বলা আছে গাণিতিক উদাহরণটায় যে একটি কাঁচ পাত্রে 67 ডিগ্রি উষ্ণতায় বায়ু আছে, চাপ অপরিবর্তিত অর্থাৎ স্থির চাপ রেখে উষ্ণতা বৃদ্ধি করতে গেলে কোন উষ্ণতায় 1/3 বাতাস বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আমরা দেখলাম তাপমাত্রা T1 সমান হচ্ছে 273 প্লাস 67 ইকুয়ালস টু 340 কেলভিন। প্রাথমিক আয়তন V1টাকে আমরা ভি লিখতে পারি ভি, এবং যেটা অন্তিম তাপমাত্রায় যেটা আমাদেরকে বার করতে হবে অপরিবর্তিত উষ্ণতা বৃদ্ধি করে কোন উষ্ণতা, অর্থাৎ T2টা যেটা আমাদেরকে সেটা আমাদেরকে জানি না, সেটা আমাদের বার করতে হবে। কিন্তু আমরা এখানে V2টা জানি যে সেটা 1/3 হবে, অর্থাৎ V2টা 1/3। তো অ্যাকচুয়ালি 1 প্লাস 1/3 ইকুয়ালস টু দ্যাট মিনস 3 প্লাস 1/3 অর্থাৎ 4/3 ভি। এই হয়ে গেল। আমরা চার্লসের সূত্রটা ইউজ করে পাই v1/t1 ইকুয়ালস টু v2/t2। এখান থেকে পেয়ে যাব t2 ইকুয়ালস টু v2 ইন্টু t1/v1, দ্যাট মিনস v2 ইকুয়ালস টু 4v/3, t1 যেটা সেটা হচ্ছে 340। এই হয়ে গেল, অর্থাৎ তাহলে ভিভি কেটে গেল। তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে যেটা পাবো সেটা হচ্ছে 453.3 কেলভিন। যেটা আমরা সেন্টিগ্রেডে আনি তাহলে 453.3 মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাকচুয়ালি এটা ক্যালকুলেট করবো 180.3 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হয়ে গেল অ্যান্সার। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপটি। তাহলে আমরা জানি বয়েলের যদি কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের টি তাপমাত্রায় চাপ পি ও আয়তন ভি, তাহলে বয়েল সূত্র অনুসারে আমরা পাবো ভি প্রপোর্শনাল টু 1/p, ভর ও টি স্থির। এবার 2 নম্বর যেটা পাবো আমরা সেটা চার্লস অনুযায়ী পাবো সেটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি, যেখানে ভর ও পি স্থির। খুব ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে বয়েলের ক্ষেত্রে, এটা হচ্ছে চার্লসের ক্ষেত্রে। তাহলে আমরা যদি এটাকে যৌগিক ভেদে এটাকে ক্যালকুলেট করতে যাই তাহলে আমরা দুটোকে সমন্বয় করলে পাবো যে ভি প্রপোর্শনাল টু টি/পি, যেখানে ভর, তাপমাত্রা ও পি তিনটে জিনিসই স্থির আছে। তাহলে আমরা ক্যালকুলেট করলে পাবো পিভি ইকুয়ালস টু কেটি, কে সমান ধ্রুবক। তাহলে পিভি/টি ইকুয়ালস টু কে, এটাও পাওয়া যাবে। তাহলে কে হলো একটা, এটা হচ্ছে তার সম্মিলিত রূপ। এটা যদি আবার আমরা P1 তাপমাত্রার ক্ষেত্রে V1 আয়তনে T1 উষ্ণতার ক্ষেত্রে দেখি, আবার যদি P2 চাপে V2 আয়তন ও T2 ক্ষেত্রে দেখি, তাহলে এটা ঠিক এই ফর্মুলাটা এইরূপ দাঁড়াবে P1 V1/T1 ইকুয়ালস টু
P2V2 by T2 that is equals to K। এই হয়ে গেল আমাদের সম্মিলিত রূপ P1V1 by T1 equals to P2V2 by T2। এটা হলো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। গাণিতিক সমস্যা দেখবো যেটা বলছে বয়েল সমন্বয় সূত্র থেকেই যে 30 ডিগ্রি উষ্ণতায় 108 পারস্তম্ভের চাপে একটি গ্যাসের আয়তন 256 সেমি কিউব। তো 0 ডিগ্রি উষ্ণতায় এবং 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে গ্যাসের আয়তনটি কত হবে? এখানে P1 যেটা প্রাথমিক চাপ সেটা দেখছিলাম 108 সেমি, T1 দেখলাম 273 প্লাস 30 অ্যাকচুয়ালি 303 কেলভিন। আবার যেটা দেখলাম যে V1 সেটা হচ্ছে 256 সেমি কিউব। আবার উল্টো দিকে আবার অপর দিকে যেটা বার করতে হবে আমাদের সেটা 0 ডিগ্রি উষ্ণতায় অর্থাৎ T2 অ্যাকচুয়ালি 0 প্লাস 273 দ্যাট মিনস 273 কেলভিন, 76 সেমি পারস্তম্ভ চাপ P2 ইকুয়ালস টু 76 সেমি। তো ওই গ্যাসের আয়তন আমাদেরকে V2টা বার করতে হবে, আমরা V2টা জানি না। তাহলে আমরা ফর্মুলাটা জানি যে P1V1 বাই T1 ইকুয়ালস টু P2V2 বাই T2, বা তাহলে P1 এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। P1 হচ্ছে 108, V1 এর মান হচ্ছে কি 256, T1 এর মান আমরা জানি 303 ইকুয়ালস টু P2 মান জানি আমরা 76, আর V2টার মান আমরা জানি না, T2টার মান হচ্ছে গিয়ে 273। ঠিক এইটা ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো যেটা সেটা হচ্ছে V2 ইকুয়ালস টু, এই ক্যালকুলেশনটা করলে আমরা পেয়ে যাবো V2 ইকুয়ালস টু যেটা পাবো সেটা হচ্ছে 108256273 বাই 76 ইন্টু 3 এটা ক্যালকুলেট করলে আমরা অ্যান্সারটা যেটা পাবো 327.77 সেমি কিউব। এই হয়ে গেল আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা দেখব আদর্শ গ্যাস কি। তো আদর্শ গ্যাস আমরা সেই সমস্ত গ্যাসকেই বলবো যে সব অবস্থাতেই, যে কোনো অবস্থাতেই অর্থাৎ সব অবস্থাতেই আদর্শ গ্যাসের সমীকরণ PV ইকুয়ালস টু KTটাকে মেনে চলে, তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলবো। আর যেটা বাস্তব গ্যাস সেটা হচ্ছে যে সমস্ত গ্যাস খুব নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় PV KT সমীকরণ যেটা আছে সেটাকে মেনে চলে না, তারাই হলো বাস্তব গ্যাস অর্থাৎ রিয়েল গ্যাস। এটা হচ্ছে রিয়েল গ্যাস, যারা খুব নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় PV ইকুয়ালস টু KT সমীকরণকে মেনে চলে না, তারা হচ্ছে বাস্তব গ্যাস। আর যারা PV ইকুয়ালস টু KT কে মেনে চলে তারা হচ্ছে আদর্শ গ্যাস অর্থাৎ আইডিয়াল গ্যাস। আমরা এরপর যেটা দেখব সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প। অ্যাভোগাড্রোর প্রকল্পটা কি বলছে? একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই মৌলিক বা যৌগিক গ্যাস হোক না কেন সমান সংখ্যক অণু বর্তমান থাকবে। অর্থাৎ একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই মৌলিক বা যৌগিক হোক না কেন সমসংখ্যক অণু থাকবে। ঠিক, অর্থাৎ একটা উদাহরণ দিয়ে দেখি। একই চাপ P ও তাপমাত্রা T ও V আয়তনের তিনটি পৃথক পাত্রে আমরা অক্সিজেন, হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড তিনটি গ্যাসকে নিলাম, ভি আয়তনের গ্যাস। এদের প্রত্যেকে বলছে যদি ভি আয়তন হাইড্রোজেন বা ভি আয়তন হাইড্রোজেন গ্যাসে যদি এক্স পরিমাণ অণু থাকে অর্থাৎ এক্সটি অণু থাকে, তাহলে ঠিক ভি আয়তন ওই অক্সিজেনের ক্ষেত্রেও এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও কিন্তু ঠিক এক্সটি করেই অণু থাকবে। তাহলে বুঝতে পারলাম যে একই চাপ ও তাপমাত্রায় সমায়তন বিশিষ্ট সকল গ্যাসের ক্ষেত্রেই আমরা সমসংখ্যক অণু দেখতে পাবো। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প। এরপরে আমরা বয়েল ও চার্লস অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণটি দেখব। তাহলে আমরা যেটা দেখব বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রোর সূত্র সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণ। ধরি পি চাপ ও টি তাপমাত্রায় n মোল পরিমাণ গ্যাসের আয়তন যদি ভি হয়, তাহলে আমরা বয়েল থেকে পাবো বয়েল অনুসারে ভি প্রপোর্শনাল টু 1/p, যেখানে টি ও এন অর্থাৎ আয়তন ভরটা স্থির থাকে। আবার এটা ডট ডট 1। চার্লস অনুসারে পাবো আমরা ভি ভেরিজাস টি, যেখানে পি ও এন স্থির ডট ডট 2। এবার আমরা জানি যে অ্যাভোগাড্রোর বলেছে একই চাপ ও উষ্ণতায় সমসংখ্যক একই আয়তন গ্যাসে সমসংখ্যক অণু থাকবে। অর্থাৎ যদি আমরা 1 মোল গ্যাসে যদি n মোল পরিমাণ গ্যাসের ক্ষেত্রে 1 মোল গ্যাসে যদি n মোল পরিমাণ গ্যাসের n সংখ্যক
অণু বর্তমান থাকে তাহলে কিন্তু আমরা যেটা অ্যাভোগাড্রো প্রকল্প সেটা থেকে পাবো আমরা যে ভি প্রপোর্শনাল টু এন যখন পি ও টি স্থির, অর্থাৎ প্রেসার চাপ ও টি স্থির থাকবে। তাহলে আমি এটা পরে বোঝাচ্ছি আবার, তাহলে এটা দেখা যাক ক্যালকুলেশনটা প্রথমে ভি প্রপোর্শন। তাহলে আমরা এই 1 ও 2 ও এই 3 নম্বর 1 ও 2 এবং 3 নম্বর যে তিনটে সমীকরণ পেয়েছি, আমরা এটাকে যদি সমীকরণ থেকে পাই ভি প্রপোর্শনাল টু এন টি বাই পি যখন পি টি ও এন পরিবর্তনশীল। তাহলে এগুলো পরিবর্তনশীল, তাহলে ভি ভ্যারিজাস এন বাই এন টি বাই পি। তাহলে এটাকে আমরা সুতরাং পি ভি ইকুয়ালস টু এন আর টি, পি ভি ইকুয়ালস টু এন আর টি, এটা একটা ফর্মুলা পেয়ে যাব। এই পি ভি ইকুয়ালস টু এন আর টি, যেখানে আর কিন্তু একটা গ্যাস ধ্রুবক, আবার এটাকে আমরা ঠিক এইভাবে করতে পারি ভি পি ভি বাই টি ইকুয়ালস টু এন আর, এটা কিন্তু ফর্মুলা একটা। তাহলে আমরা দেখব পি ভি ইকুয়ালস টু এন আর টি যেটা, তাহলে আর একটা হচ্ছে কিন্তু ধ্রুবক, আর হলো গ্যাস ধ্রুবক, ওকে। সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বলে। তাহলে আমরা যদি এন ইকুয়ালস টু 1 বসাই, তাহলে পিভি বাই টি ইকুয়ালস টু আর পেয়ে যাব। 1 মোলের ক্ষেত্রে, যখন আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা এটা পেয়ে যাব পিভি বাই টি ইকুয়ালস টু আর। তাহলে আমরা মোলার ক্ষেত্রে গ্যাসটার যে সমীকরণ, সেটা এন মোল গ্যাসের ক্ষেত্রে সমীকরণ যেটা পাবো সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এন আর টি। এই হয়ে গেল আমাদের মোলার সমীকরণ, তিনটি আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে আমরা এটা প্রথম থেকে একবার দেখে নিই যে কী করলাম। ধরি পি ও চাপ ও টি তাপমাত্রা এন পরিমাণ গ্যাসের আয়তন যদি ভি হয়, তাহলে বয়েল অনুসারে ভি প্রপোর্শনাল টু 1 বাই পি যখন তাপমাত্রা ও গ্যাসের ভর নির্দিষ্ট স্থির থাকে, আর চার্লস অনুযায়ী ভি ভ্যারিজাস 1 বাই ভি ভ্যারিজাস টি যখন পি ও টি স্থির থাকে। এবং আমরা জানি 1 মোল গ্যাসে এন পরিমাণ যদি অণু থাকে, তাহলে সেটা অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে ভি ভ্যারিজাস এন, তো অর্থাৎ পিটি যখন স্থির থাকবে। তাহলে তিনটে সমীকরণগুলো যদি আমরা এক করি, তাহলে ভি প্রপোর্শনাল টু এন টি বাই পি, তাহলে পিটি এন যখন পরিবর্তনশীল, সুতরাং পিভি ইকুয়ালস টু এন আর টি, পিটিটাই পিভি বাই টি ইকুয়ালস টু এন আর। আর হলো একটি গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা বা মোলার গ্যাস ধ্রুবক বলে। যখন আমরা এন 1 মোল গ্যাসের ক্ষেত্রে এন এর মান যখন 1 বসাবো, তখন পিভি বাই টি ইকুয়ালস টু আর। এই হলো আমাদের গ্যাসের 1 মোল ক্ষেত্রে। তাহলে আমরা জানি পিভি ইকুয়ালস টু টি, এটা হচ্ছে গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণ। আমার আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারো।